হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা আছি ইউটিউব চ্যানেল খামার ও ম্যাথ ক্লাসে। সামনেই মাধ্যমিক পরীক্ষা। আমরা পর্ষদের প্রশ্নবিত্র সমাধান করেছিলাম, 7টা আমরা পেজ সলিউশন করে নিয়েছি। আজকে আমরা অষ্টম পেজ যেটা আছে, পেজ নাম্বার 398 398 পাতা তমলুক হ্যামিল্টন হাই স্কুল, যেটা সেই পেজটা আমরা সলভ করব। ঠিক আছে, দেখো তাহলে শুরু করছি। যে পেজগুলো আমরা করে দিয়েছি সেই পেজগুলোর 36 নাম্বার 36 নাম্বার 1 নাম্বার আর 2 নাম্বার মিলে যেগুলো আছে 36 নাম্বার শর্ট কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি। সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, কারণ আমরা প্রত্যেকটা পেজ সলভ করতে করতে দেখতে পাচ্ছি যে অনেক কোশ্চেন কমন আছে। মানে এই পেজেও আছে, 3 নাম্বার পেজেও আছে, 4 নাম্বার 6 নাম্বার পেজও আছে। এরকম রিপিট কোশ্চেন অনেক হচ্ছে, সেগুলো ভালো করে তৈরি করবে, আসার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে, তো স্টার্ট করছি তাহলে। আজকে পেজ নাম্বার 398 পেজে যেটা আছে তমলুক হ্যামিল্টন হাই স্কুল, 1 নাম্বার কোশ্চেন যেটা আছে, কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূলের অনুপাত 25:28, একের দাগের একেরটা। তাহলে যদি আসল আমরা 25x ধরি আর স্ববৃদ্ধিমূল 28x, এটা তার মানে সুদ এবং আসল। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 28x মাইনাস 25x, তাহলে 3x হয়ে যাচ্ছে সুদ। এইটা আসল সুদ পেয়ে গেলাম। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে বার্ষিক সুদের হার চেয়েছে। তাহলে দেখো, তাহলে পি আর, এটা আর, টি হচ্ছে 1 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 3x, এইটা। বা আর সমান কত? আর সমান এই যে 100 ইন্টু 3x বাই 25x। এই এক্স কেটে গেল, 25 100 কেটে গিয়ে 4 আসছে, 4 বা x সমান 3 4 12 আসছে। তাহলে সুদের হার 12%। কিসে আছে এটা? এটা যে অপশান বি আছে, তাহলে এটা অপশান বি হয়ে গেল 12%। নেক্সট দেখো, দুইয়েরটা একদমই সহজ অঙ্ক ছিল। ঠিক আছে, দুইয়েরটা দেখো কি বলেছে। দুইয়েরটা বলে দিয়েছে যে কোন শর্তে x² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণে দুটি বীজ পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে। পরস্পর বিপরীত চিহ্ন যুক্ত হবে বলেছে, সমান কিন্তু বলেনি। শুধুমাত্র একটা বীজ আমরা ধরছি আলফা, অন্যটা ধরছি মাইনাস বিটা। এইরকম সমীকরণটা আছে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা কোন সমীকরণটি আর দুটো বীজ যেটা কোন শর্তে হবে? তাহলে আমরা বীজ দুটো ধরে নিচ্ছি বিপরীত চিহ্নযুক্ত। তাহলে কি শর্ত আছে আমরা চেক করছি। দেখো, তাহলে আমাদের যে কন্ডিশন আলফা প্লাস মাইনাস বিটা, বীজ দেওয়ার যোগফল মাইনাস বি বাই এ, এখান থেকে আমরা উল্লেখ্য কিছু পারছি না। আর এখান থেকে আমরা পেয়ে যাব আলফা ইন্টু মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে এরা যেহেতু বিপরীত চিহ্নযুক্ত, এদের গুণফলটা মাইনাস আসছে, ঋণাত্মক আসছে। তাহলে সি বাই এ লেস দেন 0 হয়ে যাচ্ছে। সি বাই এ লেস দেন 0, এই অপশানটা আমাদের আছে, অপশান সিতে আছে। তাহলে এই সি অপশান অ্যান্সার হবে। ঠিক আছে, এটা সি। এটা তোমরা উল্লেখ করবে একের দাগের একের অপশান বি, প্রথমটা যেটা ছিল অপশান বি 12%, 12%, এইভাবে উত্তর লিখবে। আচ্ছা, অপশান সি দুইয়েরটা অ্যান্সার এলো। তাহলে দুইয়েরটা এলো অপশান সি, সি বাই এ লেস দেন 0। এইভাবে প্রত্যেকটা সি বাই এ লেস দেন 0। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা লিখবে। নেক্সট দেখো, তিনেরটা কি বলেছে। তিনেরটা বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি। দুটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি এবং 4 সেমি বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি আর অন্যটা 4 সেমি। এটা মনে করো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর এটা মনে করো 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত। হ্যাঁ, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেমি হলে বৃত্ত দুটির, তাহলে এখানে যেটা বলতে চাইছে, এটা 3 সেমি, এটা 4 সেমি, 4 আর 3 7, তাহলে এইখানটাও 3 সেমি। ছবিটা সেইভাবে আঁকতে হবে, আর একটু কাছাকাছি হবে। ঠিক আছে, তবে এটা কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 10 সেমি। তাহলে এখানে যেটা বলতে চাইছে যে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে না, এটা বলতে চাইছে। যে তাহলে 10 সেমি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হলে অটোমেটিক আমরা বুঝতে পারছি স্পর্শ করবে না, কারণ এটা 3 আর 4 7, আরও মাঝে 3 সেমি থাকছে। ঠিক আছে, তাহলে স্পর্শ করছে না। তাহলে ওই বৃত্ত দুটির কতগুলি সাধারণ স্পর্শক থাকবে? কতগুলি স্পর্শক থাকবে দেখো, মনে রাখবে যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, তাদের দুটো সরল সাধারণ স্পর্শক থাকে এবং দুটো তির্যক সাধারণ স্পর্শক থাকে। এইটা একটা তির্যক আর এইটা একটা তির্যক। তাহলে 4টি সাধারণ স্পর্শক থাকবে, দুটো সরল, দুটো তির্যক, পরস্পরকে স্পর্শ না করলে। এইটা আর এইটা সরল সাধারণ স্পর্শক। যখন স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত থাকে তাদের সরল সাধারণ স্পর্শক বলা হয়। যে স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত থাকে তাদের তির্যক সাধারণ স্পর্শক বলা হয়। তাহলে এই দুটো সরল আর এই দুটো তির্যক। ঠিক আছে, তাহলে এইটা হলো অপশান ডি 4টি।
3-এর, অপশন ডি 4টি। এইটা এলো। নেক্সট দেখো, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3 আছে। এর পরেরটা যেটা বলেছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু 3। এই ইকুয়েশন স্যাটিসফাই করতে হলে সাইন এ সমান 1 হবে, তার মানে সাইন এ সমান সাইন 90, এটা হতে হবে। ঠিক আছে, সাইন এ সমান 1, তার মানে সাইন এ সমান সাইন 90, তাহলে এ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। একইভাবে সাইন বি ইজ ইকুয়াল টু 1 হবে, তাহলে একইভাবে বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। সাইন এইটা সাইন এ ইজ ইকুয়াল টু 1, সাইন বি ইজ ইকুয়াল টু 1, সাইন সি ইজ ইকুয়াল টু 1 হতে হবে, তবে সমীকরণটা স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে সাইন এর মানও 90, বি এর মানও 90 ডিগ্রি, সি এর মানও 90 ডিগ্রি। তাহলে যে মানটা চেয়েছে সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 কত হবে সেটা, সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 ইজ ইকুয়াল টু সাইন 90 প্লাস 90 প্লাস 90 বাই 6 কত চলে আসছে, 3 এর সাথে 270, 270 বাই 6, 270কে 6 দিয়ে ভাগ করলে সাইন 45, 1/√2 আসছে। 1/√2 অ্যান্সার চলে এলো। দেখো 1/√2 কোন অপশানে আছে, অপশান সিতে আছে। তাহলে 4-এরটা অপশান সি 1/√2, 5-এর 6-এর, এইভাবে করবে। ঠিক আছে, দাগ নাম্বার দিয়ে এইভাবে লিখবে। বুঝতে পারলে নিশ্চয়ই। 5-এরটা দেখো, পাঁচেরটা বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, ব্যাস এবং উচ্চতা সমান নিয়ের লম্ববৃত্তাকার চোঙ, নিয়ের লম্ববৃত্তাকার শঙ্কু, নিয়ের লম্ববৃত্তাকার গোলকের আয়তনের অনুপাত। তাহলে প্রথমে আছে চোঙ, পাই আর স্কোয়ার এইচ আয়তন। তারপরে আছে শঙ্কু, শঙ্কুর হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ইষ্ট কি বলেছে, আর গোলক 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে আয়তনের অনুপাত। এখান থেকে আমরা প্রত্যেকটা থেকে পাই আর স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে এইচ ইজ টু 1/3 এইচ ইজ টু পাই আর স্কোয়ার তুলে দিলে 4/3 আর হয়ে যাচ্ছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রে এই যে বৃত্ত, গোলকের ক্ষেত্রে এইটা যে এটা হচ্ছে পুরোটা ব্যাস, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, তারপরে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে h/2। ওকে, বোঝা গেল? এটা সম্পূর্ণটা এইচ, তাহলে আর ইজ ইকুয়াল টু এইটা 2r, এটা আবার 2r, এইটা আর আর দিকটা এদিকটা আর, তাহলে 2r ইজ ইকুয়াল টু এইচ, তার মানে আর ইজ ইকুয়াল টু h/2। তাহলে এইচ ইজ টু h/3 ইজ টু h/3 ইন্টু আর এর মান h/2। তাহলে এইচ তুলে দিলে প্রত্যেকটা থেকে 1:1/3 এটা ক্যান্সেল আউট হলে 2/3, 3 দিয়ে গুণ করে দিলে 3:1:2 হয়ে যাচ্ছে, 3:1:2 এটা অ্যান্সার আসছে। কোন অপশানে আছে এটা, অপশান বি, 5-এর অপশান বি, 3:1:2, 5-এর অপশান বি এলো। বুঝতে পারলে নিশ্চয়ই, 3:1:2 এইটা অ্যান্সার আসছে। গোলকের ক্ষেত্রে এই কন্ডিশনটা বুঝে নিতে হবে যে এইচ ইজ ইকুয়াল টু 2r। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। নেক্সট দেখো পরেরটা, এটা বলেছে 282385, 282385, আরও আছে 282385 956, 956 এইগুলো আছে। 2 4 5 6 7 8 9, 2 4 5 6 7 8 9 সংখ্যাগুলির মধ্যমা। তাহলে আমরা আগে ছোট থেকে বড় সাজিয়ে নিই। একটা, দুটো, দুটো 2 আছে, দুটো 2, 3 কটা আছে, একটাই আছে, 3, 4 নেই, 5 একটা আছে, 6 একটাই আছে, 5 দুটো আছে, 5 দুটো, এই একটা 5, এই একটা 5, 5 দুটো, 6 একটা, 6 একটা, 7 নেই, 8 দুটো, 8 দুটো, 9 একটা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা হচ্ছে। 9টা হলে যে মাঝের সংখ্যা সেটাই হচ্ছে মধ্যমা হবে। তাহলে দেখো এইদিকে 4টে,
এদিকে 4টে, মাঝে এইটা আছে 5, তাহলে মধ্যমা কত হয়ে যাচ্ছে 5। অপশান ডি, অপশান ডি এর অ্যান্সার 5। ঠিক আছে, নেক্সট দেখো, এবার আমরা শূন্যস্থান পূরণ শুরু করেছি 2 এর দাগের অঙ্ক। দুইয়ের দাগের রাকেটটা কি বলেছে, বলেছে অংশীদারি কারবার 2 ধরনের, ড্যাশ ও ড্যাশ। অংশীদারি কারবার 2 ধরনের, সরল ও মিশ্র। হলো, তাহলে 2 এর দাগের রাকেটটা উত্তর লিখবে সরল ও মিশ্র শূন্যস্থানে। পূর্ণ বাক্য লিখে লিখতে পারো, আরো ভালো হবে। আচ্ছা, 2 এরটা দেখো, 2 এরটা বলা আছে x প্রপোর্শনাল 1/y। 2 এরটা বলা আছে x প্রপোর্শনাল 1/y, তার মানে x ইজ ইকুয়াল টু k1/y, k1 অশূন্য ভেদ ধ্রুবক। আর একটা কি বলেছে, বলেছে y প্রপোর্শনাল 1/z, y প্রপোর্শনাল 1/z, তাহলে y ইজ ইকুয়াল টু k2/z। ঠিক আছে, k1 এবং k2 অশূন্য ভেদ ধ্রুবক। এইখানে যে y এর মানটা আমরা এইখানে পুট করে দিচ্ছি, এই y এর মানটা, তাহলে এই যে k1 বাই এটা k2/z হয়ে গেল। ঠিক আছে, তাহলে x ইজ ইকুয়াল টু k1, এই মানটা উল্টে যাবে, এটা এই নিচে যে মানটা আছে, তাহলে z/k2, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1/k2 ইন্টু z। তাহলে k1 আর k2 ধ্রুবক হলে k1/k2 ধ্রুবক, তাদের ভাগফলটাও ধ্রুবক হবে, তাহলে x প্রপোর্শনাল টু z হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে বলা আছে x প্রপোর্শনাল টু শূন্যস্থান আছে, তাহলে x প্রপোর্শনাল টু z, এইটা। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যেটা আছে এটা আমি তোমাদের আমাদের প্লেলিস্টে আছে, দেখবে 2024 মাধ্যমিকের সাজেশান দেওয়া আছে। প্রয়োগের প্রথম ক্লাসটা উপপাদ্য সম্পাদ্য প্রয়োগ সংক্রান্ত আছে, তাতে আমি একটা যে 18টা প্রয়োগের সাজেশান দিয়েছিলাম, তাতে উল্লেখ আছে যে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক আয়তক্ষেত্র, এটা দিয়েছিলাম, ওটা তৈরি রাখবে সবাই। আচ্ছা, এইখানে সেটাই দিয়েছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, তাহলে এখানে হবে বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র। এর প্রমাণটা কিন্তু বইয়ে করে দেওয়া আছে, তোমরা প্রমাণটা করবে। ঠিক আছে, প্রয়োগের প্রমাণ তোমাদের ইম্পর্টেন্ট, এটা অন্যতম আয়তাকার চিত্র। নেক্সট দেখো, cos 9, cos 18, cos 36, cos 72, cos 90, cos 144 এর মান চেয়েছে। কি আছে, cos 9, cos 18, cos 36, cos 72, cos 90, cos 144, এই কটাই আছে তো। cos 9, cos 18, cos 36, cos 72, cos 36, cos 72, cos 90, cos 144 এর মান। এইগুলোর মধ্যে দেখো এই cos 90 এর মান কত, cos 90 এর মান 0, cos 90 এর মান 0, তাহলে 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, তাহলে পুরো মানটাই 0 চলে আসবে, তাহলে 0 অ্যান্সার। ঠিক আছে, 0 অ্যান্সার হবে। নেক্সট দেখো 5এরটা, 5এরটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr²h। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের আয়তন πr²h, আর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল পাই লম্ববৃত্তাকার চোঙের πr/h। ঠিক আছে, তাহলে আমরা এর সাহায্যে কি বলেছে, এখানে বাকি অংশটা আমাদের কি বলেছে দেখি। এখানে বলেছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ, এবং কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। চোঙটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আয়তন আর এর হচ্ছে 2πr/h, ব্যাস চেয়েছে। তাহলে এখানে πr/h যদি তুলে দিই, একটা আর পড়ে থাকছে, r = 2, r = 2 হলে 2r = 4, 2 দিয়ে উভয় দিকে গুণ করলে 2rটাই ব্যাস, তাহলে ব্যাস হচ্ছে 4, 4 একক শূন্যস্থানে। ঠিক আছে, এটাই হবে। আচ্ছা, 2 ধরনের ওঝাইভেদ ছেদবিন্দু, 5এরটা হলো। 6এরটা দেখো, 6এরটা বলেছে 2 ধরনের ওঝাইভেদ ছেদবিন্দু থেকে ড্যাশ নির্ণয় করা যায়। 2 ধরনের এটা আমরা আগেও কষেছি, এটা এরকম এখানে ছিল যে 7টা পেজ সলিউশন করে দিয়েছি, তাতে ছিল এটা
মধ্যমা নির্ণয় করা যায়। ঠিক আছে, শূন্যস্থানে মধ্যমা নির্ণয় হবে। দুই ধরনের অজাইবের ছেদবিন্দু থেকে মধ্যমা নির্ণয় করা যায় হবে। দেখো তাহলে 6টা শূন্যস্থান পূরণ সলভ হয়ে গেল। এবার দেখো সত্য মিথ্যাগুলো আমরা সলিউশন করছি। 3-এর দাগে যাচ্ছি আমরা এবার সত্য মিথ্যা। 3-এর দাগের কি বলেছে? 3-এর দাগে 1-এরটা 3-এর দাগের 1-এর যেটা বলেছে √5 + √3 এর অনুবন্ধী করণী হলো √5 - √3 বলেছে। তোমাদের প্রত্যেকের কাছেই সংসদের যে প্রশ্নবিদটা দিয়েছে, সংসদের টেস্ট পেপার, সেটা প্রত্যেকের কাছেই আছে, সেটা দেখে মেলাও। √5 + √3 এর অনুবন্ধী করণী হলো √5 - √3। এটা মিথ্যা হবে, কারণ এই যে √5 + √3 এর অনুবন্ধী করণী বলেছে √5 - √3। এটা সঠিক হতো যদি এটা এবং এটার এই দুটোর যোগফল এবং গুণফল দুটোরই যোগফল করলেও যদি মূলদ সংখ্যা পাওয়া যেত এবং গুণ করলেও যদি মূলদ সংখ্যা পাওয়া যেত, তাহলে এটা অনুবন্ধী করণী হতো। এখানে গুণ করলে মূলদ সংখ্যা চলে আসছে, 5a² - b² সূত্র পড়ে 5 - 3 2 চলে আসছে, কিন্তু যোগ করলে √3 কেটে যাচ্ছে, কিন্তু এখানে মূলদ সংখ্যা আমরা পাচ্ছি না, 2√5 হচ্ছে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। কন্ডিশনটা হচ্ছে এটা, আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, গুণ করে মূলদ সংখ্যা পেলেও দুটো যোগ করে মূলদ সংখ্যা পাচ্ছি না। আর অনুবন্ধী করণীদ্বয়ের মধ্যে যোগফল এবং গুণফল তাদেরই আমরা অনুবন্ধী করণী বলবো, যখন তাদের যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, তাহলে বছরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। এটা সত্য একদমই। দেখো এ ব্যবসাটা শুরু করলো 10,000 টাকা দিয়ে, তাহলে এ ব্যবসা শুরু করছে 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তাহলে 12 মাসে 1 বছর, তার 1 মাসের হিসাবে মূলধন কত? টোটাল টাকা দিচ্ছে 1 মাসের হিসাবে মূলধন 10,000 × 12, তাহলে 1,20,000 টাকা। আচ্ছা, বি 6 মাস পরে ব্যবসায় যোগ দিচ্ছে, সে 20,000 টাকা দিচ্ছে, তাহলে তার 20,000 টাকাটা 6 মাস কাটছে, তাহলে তার 1 মাসের হিসাবে মূলধন কত? তার 1 মাসের হিসাবে মূলধনও এই যে 6 × 20,000, তাহলে 1,20,000 এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মাসের হিসাবে মূলধন দুজনেরই সমান হয়ে যাচ্ছে, 1 মাসের হিসাবে মূলধন দুজনেরই সমান হয়ে যাচ্ছে, তাহলে 1:1 হচ্ছে, এটাই লাভ্যাংশের অনুপাত, তাহলে সমান, তাহলে সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই বলেছে যে লাভ্যাংশের পরিমাণ সমান হবে, তাহলে সত্য হয়ে যাচ্ছে 2-এরটা, কারণ তাদের 1 মাসের হিসাবে মূলধনটা সমান। হ্যাঁ, নেক্সট দেখো বলেছে θ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে, বলেছে 0 ডিগ্রি <θ < 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। হ্যাঁ, এইটা হলে sin³ θ > sin² θ, এটা সত্য না মিথ্যা আমরা যাচাই করব। sin³ θ > sin² θ বলেছে, তাহলে এদের মাঝে আমরা যে কোনো একটা সাধারণ মান নিই থিটার, যার মানটা আমরা জানি, আমরা 30 ডিগ্রি নিচ্ছি, sin 30 মান হাফ, তাহলে হাফ তার কিউব করলে কত হবে? হাফ তার কিউব এই মানটা sin 30 থিটার জায়গায় 30 নিলে sin 30 মান হাফ, তার কিউব আছে, তার কিউব মানে এই যে হাফ, তার কিউব সমান 3 বার হাফ গুণ করলে 1/8 হয়, 1/8 > এটা স্কোয়ার, তাহলে হাফ তার স্কোয়ার করলে 1/4 হয়, 1/8 1/4, তার মানে এটা 0.125 হয়, > 0.5, আচ্ছা 0.25, 1/4 দিয়ে ভাগ করলে 0.25, এটা 0.125, 1/8 দিয়ে ভাগ করলে। ঠিক আছে, তাহলে এই মানটা নিশ্চয়ই ছোট মান, এই যে দশমিকের পর 1 আছে, এটা দশমিকের পর 2 আছে, এটা নিশ্চয়ই বড়, কিন্তু উল্টো লেখা আছে, > লেখা আছে, তাহলে মিথ্যা হবে। ঠিক আছে, যদি < থাকতো তাহলে সত্য হতো, 3 মিথ্যা হয়ে গেল। 4-এরটা দেখো, 4-এর বলেছে লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা হলো 3টি, সত্য। এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ, এটা দেখতে চিত্রণটা অঙ্কন, কিন্তু এটা সমতল, এই দুটো সমতল আর একটা বক্রতল, রাউন্ডটা বক্রতল আর দুটো সমতল, তাহলে 3টি, এটা সত্য দেওয়া আছে। ঠিক আছে, লম্ববৃত্তাকার চোঙের 3টিই তল। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো একটা সংখ্যা দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, তথ্যটা আমরা লিখছি। দেখো দেওয়া আছে 8 9, তারপরে কি আছে তথ্যটা? 8 9 12 17 x + 2 x + 4, 8 9 12 17 x + 2 x + 4, আর আছে 8 9 12 17 x + 2 x + 4, 30 31 34 39, 30 31
34 39। দেখো এইদিকে 4টে সংখ্যা আছে, 1 2 3 4, এদিকে 4টে সংখ্যা আছে, মাঝে x+2 আর x+4 আছে। বলছে এদের মধ্যমা 24 হলে x এর মান হবে 21। তাহলে মধ্যমা কত হবে? যেহেতু জোড় সংখ্যার সংখ্যা আছে 4 আর 4 8 আর 2 10, তাহলে মাঝের মধ্যমার মান হবে মাঝের দুটো সংখ্যা যোগফল বাই 2। তার মানে মধ্যমা হচ্ছে x+2 প্লাস x+4/2, তার মানে 2x প্লাস 6/2, তাহলে হয়ে যাচ্ছে x+3 হয়ে যাচ্ছে। x+3 মধ্যমা হয়ে যাচ্ছে, তাহলে x+3 = 24। তাহলে x = 24 - 3 21 হয়ে যাচ্ছে। x = 21 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? মধ্যমার মান 24 হলে x এর মান 21 হবে, এটাই বলে দিয়েছে। তার মানে এটা সত্য, সঠিক তথ্য দেওয়া আছে, সত্য হলো, ঠিক আছে। নেক্সট দেখো, পরেরটা বলেছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ মধ্যমা দুটি দৈর্ঘ্য 5 সেমি এবং 7 সেমি। তাহলে মধ্যমা দুটি সদৃশ ত্রিভুজের মধ্যমা একটা 5 সেমি, মধ্যমা এটা, বাহু দৈর্ঘ্য বলেনি, 5 সেমি এবং 7 সেমি। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 25:49। দেখো এটা যেটা দেয়া আছে এটা সঠিক তথ্য আছে, এটা তোমাদের বইয়ে আমি খেয়াল করিনি, কিন্তু কম্পিটিটিভ এক্সামের বইয়ে আছে যে 5 সেমি মানে যে সদৃশ ত্রিভুজের যে মধ্যমার অনুপাত, মধ্যমা দেয়া থাকলে তাদের ক্ষেত্রফল অনুপাত মধ্যমার বর্গের সঙ্গে সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে 5 7, তাহলে 5 স্কোয়ার 25, 7 স্কোয়ার 49, তাহলে সত্য পরের তথ্যটা, ক্ষেত্রফল তাদের বর্গের সঙ্গে সমানুপাতি হয়ে যাবে। তাহলে 5 আর 7 দেওয়া আছে, তাহলে তাদের যে বর্গ করলেই ক্ষেত্রফল পাবো আমরা। তাহলে 5 স্কোয়ার 25 আর 7 স্কোয়ার 49। নেক্সট দেখো, আমরা 4-এর দাগে যাবো। এবার 3-এর দাগের কমপ্লিট হলো, এবার 4-এর দাগে। এই যে শেষ যেটা আমরা সত্য মিথ্যাটা করলাম, ওটা তোমাদের অঙ্কের বইয়ে খেয়াল করিনি, কিন্তু এই তথ্যটা সত্যই হবে। তথ্যটা আমরা কম্পিটিটিভ এক্সামের বইয়ে দেখেছি। 4-এর দাগে দেখো, অংশীদারি না, 4-এর দাগে আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হয় এক ব্যক্তির আয় 60 টাকা কম, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। 4-এর দাগের একটা ধরি, ওই ব্যক্তির আমরা ধরে নিচ্ছি মূলধন x টাকা আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা, প্রথম ক্ষেত্রে আসল কত? আসল সমান x টাকা, ঠিক আছে। সুদের হার, প্রথম ক্ষেত্রে সুদের হার সমান 4%, আর সময় সমান 1 বছরই হবে। তাহলে সুদ কত হবে? PRT/100, x × 4 × 1/100, এত টাকা। তাহলে 4x/100 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে চলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? আসল সমান x টাকা, আচ্ছা, সুদের হার সমান 3.34%, 3 4 12 আর 3 15/4%, ঠিক আছে এইটা। আচ্ছা, সময় 1 বছরই, একই সময়, সময় 1 বছর। তাহলে সুদ কত হবে? PRT/100, x × 15/4 × 1/100, তাহলে হয়ে গেল এত টাকা। তার মানে 15x/400 টাকা হলো, ঠিক আছে। এবার বলেছে যে এইটা কমে যাওয়ার ফলে 60 টাকা আয় কমে গেল। তাহলে শর্তানুসারে এর পরের লাইনে, এর পরে লিখবে, জায়গা নেই বলে আমরা এদিকে লিখছি। শর্তানুসারে 4x/100 মাইনাস 15x/400 সমান 60, বা 400 লসাগু, এটা 16x হবে, মাইনাস 15x = 60। তাহলে এটা x হচ্ছে, x গুণ করলে 4 6 24 0 0 0। তাহলে উত্তর লিখবে তোমরা ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। উত্তর লিখবে ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা, এটাই উত্তর হবে। ওই ব্যক্তির মূলধন 24,000 টাকা। পরের অঙ্কটা দেখো, 2-এরটা। 2-এরটা দেখো, দুইয়েরটা বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় ABC এর মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6 = 1/5 = 1/4। বছরের শেষে 3,700 টাকা লাভ হলে C এর লাভ কত? ব্যবসায়
লেখো এইভাবে, ব্যবসায় এ কমা বি কমা সি এর মূলধনের অনুপাত সমান 1:6:1:5 1/5:1/4। এইটা 1/6:1/5:1/4। তাহলে 4 5 আর 6 লসগু কত? 60। 60 দিয়ে আমরা যদি গুণ করে দিই, এটা আনুপাতিক মান, গুণ করতেই পারি। এটা 10 হয়ে যাচ্ছে কেটে গিয়ে, এটা 12 হয়ে যাচ্ছে, আর এটা 15 হয়ে যাচ্ছে। ব্যবসায় বলেছে মোট লাভ 3700 টাকা। ব্যবসায় মোট লাভ 3700 টাকা, এটা বলে দিয়েছে। অতএব এখানে বলেছে সি এর লাভ কত। অতএব সি এর লাভ সমান, এখানে 15, সি এর যে মানটা আছে, আর অ্যাড করলে 15 12 27 37 ইন্টু 3700, এত টাকা হচ্ছে। ক্যান্সেল আউট করলে এটা 100, তার মানে সি এর লাভ 1500 টাকা। তাহলে তোমরা উত্তরটা লিখবে, প্রত্যেক অঙ্কের শেষে অবশ্যই উত্তর লিখবে। এই অঙ্কের শেষে উত্তরটা লিখবে সি এর লাভ 1500 টাকা। এই অঙ্কের শেষে তোমরা উত্তরটা লিখবে, প্রত্যেকটা 2 নম্বর অঙ্ক শেষে উত্তর অবশ্যই লিখবে। তাহলে এখানে লিখবে সি এর লাভ 1500 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা। উত্তর লিখে 2 নাম্বার হোক 3 নাম্বার হোক, 2 নাম্বার থেকে শুরু, 2 3 4 5 প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। এবার কি বলেছে, কে এর মান কত হলে 6x² + x + k সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে। সমীকরণটা কি বলেছে? 6x² + x + k। এইটা সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, ধরি এই সমীকরণের বীজদ্বয়, ধরি এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা সমান -1/6, আর আলফা বিটা সমান k/6। ঠিক আছে, আলফা প্লাস বিটা -1/6, আলফা বিটা সমান k/6। তাহলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি দিয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার -2 ইন্টু 2 আলফা বিটা, 2 ইন্টু আলফা বিটা। এইটার মান হচ্ছে -1/6 তার স্কোয়ার -2 ইন্টু আলফা বিটার মান k/6। 1/36 মাইনাস, এটা কেটে দিলে 3 হয়ে যাচ্ছে, k/3। এটা আসছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বীজদ্বয়ের বর্গের সমষ্টি। তাহলে শর্তানুসারে এইটা ইজিক্যাল টু, শর্তানুসারে 1/36 মাইনাস k/3 ইজিক্যাল টু 25/26। এইটা হবে। ঠিক আছে, 25/36 বা মাইনাস k/3 সমান 25/36 মাইনাস 1/36 বা মাইনাস k/3 সমান 36 লসাগু 25 মাইনাস 1 বা মাইনাস k/3 সমান এটা 36, 25 থেকে 1 বিয়োগ করলে 24 আসছে 12 দিয়ে। তাহলে এখানে বা কে এর মান কত হচ্ছে, k = -24/36 ইন্টু 3, 3 12 36, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24 বা k সমান -2। তাহলে উত্তর লিখবে, তোমরা উত্তর লিখবে k এর মান হবে, k এর মান চেয়েছে, k এর মান হবে -2। ক্যালকুলেশনটা দেখো, ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করবে, করার পর উত্তর লিখে দেবে k এর মান হবে -2। উত্তর কিন্তু অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের, k এর মান হবে -2। নেক্সট দেখো 4 অঙ্ক। চারটা কি বলেছে, 4 বলে দিয়েছে রুটের মধ্যে 4 + √15 মাইনাস হাফ √10 এর সরলতম মান, হাফ √10 এর সরলতম মান চেয়েছে। এটা আমরা কি লিখতে পারি, √2 দিয়ে ওপর নিচে গুণ করছি, 1/√2 দিয়ে, 1/√2 ইন্টু √2
4 প্লাস রুট 15 মাইনাস এটা যেমন আছে থাক। এবার 1/√2 যেমন আছে থাক। এই √2টা আমরা এর সঙ্গে গুণ করে দিতে পারি, এটা ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে 4 দোকানে 8 প্লাস 2 রুট 15 মাইনাস হাফ রুট 10। এটা হলো ইজ ইকুয়াল টু 1/√2 ইন্টু আমরা 8টাকে 5 প্লাস 3 লিখছি, 5 প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস 3 লিখলাম মাইনাস হাফ রুট 10। এটা হলো ইজ ইকুয়াল টু 1/√2। তাহলে রুটের মধ্যে এটা 5টাকে আমরা রুট 5 তার স্কোয়ার লিখতে পারি, প্লাস 2 ইন্টু রুট 5 ইন্টু রুট 3 প্লাস আমরা 3টাকে রুট 3 স্কোয়ার লিখতে পারি, লিখতেই পারি অবশ্যই। ঠিক আছে, দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে। 1/√2 রুট 5 প্লাস রুট 3 তার স্কোয়ার মাইনাস হাফ রুট 10। তাহলে এটা স্কোয়ার রুট উঠে চলে যাবে, 1/√2 ইন্টু রুট 5 প্লাস রুট 3 থাকবে মাইনাস হাফ রুট 10। এটা গুণ করলে রুট 5/√2 ইন্টু রুট 3 প্লাস রুট 3/√2 মাইনাস হাফ রুট 10। এবার এই পদটাকে আমরা ওপর নিচে, এই পদটাকে দেখো আমরা কি করব, ওপর নিচে √2 দিয়ে গুণ করছি, তাহলে রুট 5 ইন্টু √2 রুট 10 হয়ে যাচ্ছে, আর এখানে √2 ইন্টু √2 ইন্টু √2 এটা কত হবে 2 হয়ে যাবে 2। এখানেও √2 দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে রুট 3 ইন্টু √2 রুট 6 আর √2 ইন্টু √2 2 মাইনাস হাফ রুট 10। এই দুটো পদ তো সেম, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, রুট 6/2 অ্যান্সার। ঠিক আছে, উত্তরটা লিখে দেবে যে এর সরলতম মান রুট 6/2, ওটা লিখবে যেটা দেওয়া আছে যে এর সরলতম মান রুট 6/2, এটা উত্তরটা অবশ্যই লিখবে। হ্যাঁ, নেক্সট দেখো পরের অঙ্ক, অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কে যাচ্ছি আমরা, পরবর্তী অঙ্ক 5টা। কি বলেছে, চিত্র দেওয়া আছে একটা, এরকম একটা চিত্র দেওয়া আছে, ও এ বি সি পি, ও এটা নামকরণ আছে। বলেছে ও কেন্দ্রবৃত্তে ওপি পারপেন্ডিকুলার টু এ বি, ও কেন্দ্রবৃত্তে ওপি পারপেন্ডিকুলার টু এ বি, ও কেন্দ্রবৃত্তে ওপি এ বির ওপর লম্ব। ঠিক আছে, তার মানে এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি করে কোণ। এ বি সমান 6 সেমি, এ বি সমান 6 সেমি। তাহলে যেহেতু ওপি পারপেন্ডিকুলার টু এ বি, যে কোনো জায়ের ওপর ব্যাসার্ধ যদি লম্ব অঙ্কন করা হয়, কেন্দ্রগামী লম্ব অঙ্কন করা হয়, যেটা সমদ্বিখণ্ডিত হয়, এটা আমরা জানি, ও বাধ্য আছে আমাদের। ঠিক আছে, অতএব এপি সমান বিপি সমান 3 সেমি হয়ে গেল, সমান দুভাগে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা পিসি সমান 2 সেমি, পিসি সমান 2 সেমি। কি চেয়েছে আমাদের, চেয়েছে ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ 8 সেমি, ধরি ব্যাসার্ধ 8 সেমি আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, আর এই দিকটা যুক্ত করে দিচ্ছি। অতএব ও এ সমান আর হয়ে যাবে, ও এ সমান 8 সেমি। আচ্ছা ও পি সমান কি হবে, ওসি পুরোটা হচ্ছে আর, তার মধ্যে পিসি 2, তাহলে ওপি কত হবে R-2 হয়ে যাবে, R-2 সেমি। তাহলে ত্রিভুজ, আর কি বলেছে, আর আমরা এপি জানি, এপি সমান 3 সেমি। ত্রিভুজ এওপি সমকোণী ত্রিভুজ, এওপি সমকোণী ত্রিভুজ থেকে পাই আমরা অতিভুজ করার সময় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অ্যাপ্লাই করছি। তাহলে ও স্কয়ার সমান ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার, ও এ হচ্ছে আর বা আর স্কয়ার সমান ওপি কত R-2 তার স্কয়ার, এপি হচ্ছে 3 স্কয়ার, বা আর স্কয়ার সমান আর স্কয়ার -2ab, 2 ইন্টু আর ইন্টু 2 -4 আর হবে,
প্লাস 4r প্লাস 9, আর স্কোয়ার ক্যান্সেল, 4r এদিকে এলো, বা 4r সমান 9 আর 4 13, বা r সমান 13/4। তাহলে এটা লিখবে, আর এর মান নির্ণয় হয়ে গেল। লিখবে বৃত্তের ব্যাসার্ধ হবে 13/4 সেমি। এটা তোমরা উত্তরটা অবশ্যই লিখবে। দেখো 13/4 অ্যান্সার এনে দিয়েছি। লিখবে বৃত্তের ব্যাসার্ধ 13/4 সেমি। উত্তরটা কিন্তু অবশ্যই লিখবে। ওকে, নেক্সট দেখো 6-এরটা, 5-এর হয়ে গেল। জ্যামিতির পার্ট থেকে প্রত্যেকটা পেজে আমরা 3টে করে শর্ট কোশ্চেন আছে দেখতে পাচ্ছি। 2 নম্বরের কোশ্চেন 3টে করে আছে, 1 নম্বর তো আছেই, তাছাড়া 2 নম্বরের কোশ্চেনও 3টে করে আছে দেখতে পাচ্ছি। জ্যামিতির পার্টগুলো ভালো করে শর্ট কোশ্চেন তৈরি করবে। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা লম্ব আছে, এই চিত্রটা দেওয়া আছে। কি নামকরণ আছে? ABCD, ABC আর D, এই চিত্রটা আছে। ত্রিভুজ ABC, আচ্ছা ABC কোণের, ত্রিভুজ ABC এর ABC কোণ 90 ডিগ্রি হবে। এখানে ত্রিভুজ ABC সমান 90 ডিগ্রি আছে, এটা হবে যেটা ত্রিভুজ ABC এর কোণ ABC সমান 90 ডিগ্রি। আচ্ছা, BD পারপেন্ডিকুলার টু AC, এইটা। আর বলে দিয়েছে BD সমান 8 সেমি, BD সমান 8 সেমি, ঠিক আছে। আর কি বলা আছে? AD সমান 4 সেমি, AD বলা আছে, AD সমান, BD বলা আছে, AD বলা আছে, ঠিক আছে। তাহলে CD কত চেয়েছে? তাহলে CD সমান কত? আচ্ছা, এরকম ক্ষেত্রে আমরা কি জানি? এরকম ক্ষেত্রে জানি যে মূল ত্রিভুজটা মানে ABCটা এই BCD এর সঙ্গে সদৃশ হবে একবার, ABCটা ABD এর সঙ্গে একবার সদৃশ হবে, আর এরা পৃথক পৃথকভাবে সদৃশ হবে। BCD এবং BDA এরা পৃথক পৃথকভাবে সদৃশ হবে। তাহলে অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD সদৃশ। কি বলে দিয়েছে? দুটো কন্ডিশন আছে আমাদের, যেটা আমাদের কন্ডিশন আছে। আচ্ছা, AC তো বলেনি, AC বলেনি, তাহলে আমরা দুটো পৃথক চিত্র নিচ্ছি। আমরা নিচ্ছি ত্রিভুজ, মানে এই দু সাইডের বাহু দুটো নিচ্ছি, ঠিক আছে। দুটো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে নিচ্ছি। তাহলে অতএব ত্রিভুজ BCD ও ত্রিভুজ BDA সদৃশ। তাহলে এই সদৃশের কন্ডিশন অ্যাপ্লাই করছি। এর এই কোণটা 90 ডিগ্রি, এর এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, ওটা 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কন্ডিশনে যাচ্ছি না আমরা, 90 ডিগ্রি কোণের বিপরীত মান নিচ্ছি না। আচ্ছা, এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান। তাহলে এই ত্রিভুজের বাহু আমরা আগে নিচ্ছি, এর এই কোণের বিপরীত বাহু CD, তাহলে CD বাই এর বিপরীত বাহু BD। আচ্ছা, আর এর এই কোণের সঙ্গে এর এই কোণটা সমান, এর এই কোণের বিপরীত বাহু BD বাই, আর এই কোণের সঙ্গে এইটা AD, বা সিডির মান নির্ণয় করতে হবে। BD 8, AD কত? 4, বা 4CD সমান 28 64, বা CD সমান 64/4, বা CD সমান 4 16 64 16। তার উত্তর লিখবে এখানে CD এর মান 16 এসছে, উত্তর লিখবে CD এর দৈর্ঘ্য 16 সেমি, CD এর দৈর্ঘ্য 16 সেমি। এটা তোমার উত্তরটা অবশ্যই লিখবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে CD এর দৈর্ঘ্য 16 সেমি। পরবর্তী অঙ্ক দেখো, আবারও জ্যামিতির পার্ট থেকে একটা শর্ট কোশ্চেন আছে। এইমাত্র বললাম প্রত্যেকটা পেজে আমরা জ্যামিতির থেকে, এই পেজে আবার 4টে আছে শর্ট কোশ্চেন জ্যামিতির থেকে। এরপরেরটা আমরা 7এরটা সলভ করছি। দেখো, যেভাবে লিখে লিখে করছি সেইভাবে লিখে লিখে করবে প্রত্যেকটা, আর উত্তর অবশ্যই লিখবে। চিত্র দেওয়া আছে, এটা বর্ধিত হয়ে আছে, এইরকম আছে, ঠিক আছে। আচ্ছা, ABC AB এটা E বিন্দু পর্যন্ত বর্ধিত আছে, বৃত্তের কেন্দ্র এটা A, এটা B, এটা E বিন্দু পর্যন্ত বর্ধিত আছে, কেন্দ্র O, এটা C, হ্যাঁ, এখানটা D আছে, ঠিক আছে। আচ্ছা, ABCD বর্ধিত E আছে, এখানে AC যোগ করা আছে, BD যোগ করা আছে,
আর কি যোগ আছে, তোমরা স্কেল পেন্সিল কম্পাস অবশ্যই ইউজ করবে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে। আর বিডি যোগ করা আছে, এত কিছু যোগ করা থাকলেও আমাদের এত কিছু লাগবে না, ঠিক আছে, যতটা লাগবে আমরা ততটা নিয়ে নিচ্ছি। কনফিউজ করে যাওয়ার জন্য অনেক কিছু অনেক সময় বেশি করে দেয়া থাকে। আচ্ছা, এই কোণটা 140 আর এইটা একটা কোণ আছে 50, এই কোণটা আছে 140 আর এই কোণটা আছে 50। লেখো ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এবি ই বিন্দু পর্যন্ত বর্ধিত, ঠিক আছে। কোণ এ ও ডি সমান 140 ডিগ্রি আর কোণ সি এ ও সমান 50 ডিগ্রি, ঠিক আছে, 140 ডিগ্রি আর 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ আমরা এ ই সিডি, বর্ধিত সিডি এই বিন্দুতে যোগ করা আছে, বর্ধিত সিডি ই বিন্দুতে যুক্ত হয়েছে, এই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। এবার দেখো আর বি কমা ডি যোগ করা আছে। এবার দেখো আমরা পারছি যেটা পারছি যে এ বি ডি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওবি, প্রবৃদ্ধ শুধু এওডি বললে এই দিকটা বলবো, যেটা 180 ছোট, প্রবৃদ্ধ এওডি বললে এই দিকটা বলবো, কেন্দ্রস্থ কোণ বা সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওডি, এইটা হচ্ছে প্রবৃদ্ধ এওডি। এবং বৃত্তস্থ কোণ এ সি ডি হয়ে যাবে, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এবার প্রবৃদ্ধ এওডি কত, এইটা পুরোটা 360, তার মধ্যে এইটা 140, তাহলে 360 থেকে 140 বিয়োগ করলেই পেয়ে যাব, এইটা হয়ে যাচ্ছে 220 ডিগ্রি, 220 পেলাম। অতএব 2 ইন্টু বৃত্তস্থ কোণ, তাই তো, 2 এসিবি ইজ ইকুয়াল টু প্রবৃদ্ধ এওডি, তাহলে এসিডি কত, প্রবৃদ্ধ এওডির মান 220 ইন্টু হাফ, এটা হয়ে যাচ্ছে 110। অতএব কোণ এসিডি সমান 110 ডিগ্রি, এসিডি এর মান 110, এইটা। এবার এইখানে চলে এসো। অতএব ত্রিভুজ এইসি এর কোণ এইসি সমান কত হবে, ত্রিভুজের এই কোণটা এইটাই সম্পূর্ণটা একটা ত্রিভুজ, এই মানটা জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করে দিলে আমরা এই কোণটা পেয়ে যাবো। এই কোণের মানটাই চেয়েছে আমাদের এখানে, বলেছে বিইডি এর মান নির্ণয় করো, বিইডি যা এইডিও তাই। তাহলে এইটা হচ্ছে 180 মাইনাস 110 একটা আর 50 একটা, ঠিক আছে। তাহলে 180 মাইনাস 160 সমান 20 ডিগ্রি। অতএব কোণ বিইডি সমান 20 ডিগ্রি। উত্তরটা লিখে দিলাম, ঠিক আছে, এইভাবে উত্তর লিখবে। দেখো প্রসেসটা দেখো ভালো করে, বিইডি সমান 120 ডিগ্রি, এই বিইডি সমান 20 ডিগ্রি। নেক্সট দেখো, এইটা হলো আমাদের 7এরটা, এবার 8এরটায় যাচ্ছি। 8এরটা চলো। আরেকটা বলেছে এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, পিবি সমান এ কিউ, ঠিক আছে। এবিসি ছবি আঁকছি, স্কেল কম্পাস পেন্সিল ইউজ করে ছবি আঁকবে অবশ্যই। এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, পিবি সমান এ কিউ। এখানে তাহলে উল্লেখ করো আরেকটা, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর সমান্তরাল, ত্রিভুজ এবি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা,
এখানে লেখো বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আর বলা আছে যে পিবি সমান এ কিউ, মানে এইটার এইটা সমান, পিবি সমান এ কিউ, পিবি সমান এ কিউ বলা আছে, ঠিক আছে, পিবি সমান এ কিউ। তাহলে কি বলেছে, আর এপি সমান 9 সেমি 9 একক এবং কিউসি সমান 4 একক। তাহলে এপি সমান 9 একক আর কিউসি সমান 4 একক, ঠিক আছে। তাহলে কি চেয়েছে, পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কন্ডিশনের অনুযায়ী এখানে আমরা যেহেতু সমান্তরাল সরলরেখা এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, পি কিউ যোগ করা আছে। তাহলে এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে বিসি আর পি কিউ সমান্তরাল। তাহলে যেহেতু বিসি সমান্তরাল পি কিউ, অতএব এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি, ঠিক আছে। এপি 9 পিবি, আচ্ছা এ কিউ সমান পিবি, তাহলে এখানেও পিবি লিখছি। কিউসি কত, কিউসি 4, তাহলে এটা কোনাকুনি গুণ করলে পিবি স্কোয়ার সমান 4 9 36 বা পিবি সমান প্লাস মাইনাস 6, অতএব পিবি সমান 6 একক, 6 হচ্ছে, ঠিক আছে। অতএব তাহলে উত্তর লিখবে পিবি এর দৈর্ঘ্য, অতএব তাহলে উত্তর লিখবে পিবি সমান 6 হলো, আমাদের পজিটিভটা নিতে হবে, ঠিক আছে, পজিটিভটা নিতে হবে। তাহলে উত্তর লিখবে পিবি এর দৈর্ঘ্য 6 একক, এটা উত্তর লিখবে, পিবি এর দৈর্ঘ্য 6 একক উত্তর লিখবে, হলো। নেক্সট দেখো 9এরটা, নয়টা কি বলেছে দেখো, cos থিটা প্লাস sec থিটা সমান 2, cos থিটা প্লাস sec থিটা সমান 2, এটা দেওয়া আছে। চেয়েছে কসের পারে 2024 থিটা প্লাস সেকের পারে 2024 থিটা সমান কত। তাহলে বা এটা cos থিটা প্লাস 1 বাই cos থিটা, সেক মানে 1 বাই cos, ঠিক আছে, বা cos থিটা লসাগু, তাহলে এটা গুণ হয়ে যায় cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 2 হলো, কোনাকুনি গুণ করে দিচ্ছি। cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে cos থিটা সমান 1, cos থিটা সমান যদি 1 হয়, কিসের মান চেয়েছে, কসের পাওয়ারে 2024 প্লাস সেকের পাওয়ারে 2024, তাহলে সেক থিটা কত, 1 বাই cos, 1 বাই 1, 1ই হচ্ছে, কসের মান 1 এলে সেকের মানও 1 আসছে। অতএব কসের পাওয়ারে 2024 থিটা প্লাস সেকের পাওয়ারে 2024 থিটা সমান cos থিটার পাওয়ারে 2024 প্লাস sec থিটার পাওয়ারে 2024, এটা 1 এর পাওয়ারে 2024 প্লাস 1 এর পাওয়ারে 2024, 1 প্লাস 1, 2 অ্যান্সার এসে গেল। দেখো তাহলে উত্তরটা লিখবে কসের পাওয়ারে 2024 থিটা প্লাস সাইনের সেকের পাওয়ারে 2024 থিটার মান 2, উত্তরটা অবশ্যই লিখবে, প্রসেসটা দেখানো ভালো করে। নেক্সট দেখো 10এরটা, দশেরটা বলেছে দেখো, একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 8 সেমি। একটি ঘরের, এইটা মনে করো মেঝেতে আছে, তাহলে এইটা একটা এর সাইডে এদিকে এইরকম দেয়াল থাকে, বা তুমি নিজে এখন যে ঘরটায় বসে আছো সেই ঘরের যে কোনো দুটো দেয়ালের দিকে তাকাও, এই ঘরটা মনে করো এই দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে এই যে দেয়ালটা, এটা একটা দেয়াল, তো এর দৈর্ঘ্য মনে করো 8, আর একটা দেয়ালের দৈর্ঘ্য মনে করো এই দেয়ালটা,
তার দৈর্ঘ্য 12। তাহলে এই আমরা দুটো দেয়ালের পাশাপাশি দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি। তাহলে এটা মেঝে, এটা চারপাশের দেয়াল মনে করো, আমি ছবিটা এইভাবেই আঁকছি। তুমি প্রত্যেকে যে 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 ঘরে আছো সেই যে ঘরে দৈর্ঘ্য প্রস্থ ভাবো। হ্যাঁ, যে কোনো দুটো দেয়াল পাশাপাশি ভাবো যে এই দেয়ালের দৈর্ঘ্য 12, এই দেয়ালের দৈর্ঘ্য 12 মিটার, এই দেয়ালের দৈর্ঘ্য 8 মিটার। তাহলে এখানে আমরা পেলাম, এখানে যে ছবিটা এঁকেছি এইটা দৈর্ঘ্য, এইটা এই দেয়ালের দৈর্ঘ্য, এটা এই দেয়ালের দৈর্ঘ্য। তাহলে এই দেয়ালটা, এই যে ভেতর মেঝে, এইটা মেঝেটা, ঠিক আছে, এই মেঝেটার আমরা দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। এইটা যে পেলাম 12 আর এটা 8 মেঝেটার, ঠিক আছে। তাহলে কি চেয়েছে, আবার বলেছে উচ্চতা, ঘরের উচ্চতা, মানে এই যে হাইটগুলো, ঘরের প্রত্যেকটা দেয়ালের যে হাইট থাকে উচ্চতা, এই যে হাইট এইটা, এটা 4 মিটার বলেছে। তাহলে মেঝের ক্ষেত্রফল, এটা দেখো আমরা মেঝের দৈর্ঘ্য প্রস্থ জেনে গেছি, অটোমেটিক উচ্চতাটা কনফিউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে। ঘরের দুটি দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 8 মিটার ও 12 মিটার এবং ঘরের দেওয়ালের উচ্চতা 4 মিটার। একদমই সহজ অঙ্ক। অতএব ঘরের মেঝের দৈর্ঘ্য কত হবে, মেঝের দৈর্ঘ্য হয়ে যাবে 12 মিটার, আর ঘরের মেঝের প্রস্থ কত, 8 মিটার। অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য প্রস্থ আলাদা মানে এটা আয়তকার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার মেঝের ক্ষেত্রফল, তাহলে 96 বর্গমিটার। একদমই সহজ অঙ্ক। দেখো যা যা বললাম খেয়াল করো, খুব সহজে বুঝে যাবে অঙ্কটা। তাহলে 96 বর্গমিটার উত্তর এলো, মেঝের ক্ষেত্রফল 96 বর্গমিটার উত্তর এলো। এখানে উচ্চতার কোনো কাজ নেই, উচ্চতাটা শুধুমাত্র তোমাদের কনফিউজ করার জন্য দিয়েছে। দুটি দেয়ালের আমরা দৈর্ঘ্য পাচ্ছি মানে মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছি, মেঝের দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে যাচ্ছি মানে আমরা স্বাভাবিকভাবেই মেঝের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাচ্ছি মানে স্বাভাবিকভাবে আমরা মেঝের ক্ষেত্রফল বের করে নিতে পারবো, ঠিক আছে। নেক্সট দেখো, পরেরটা কি বলেছে, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল S এবং আয়তন V, এটা বলা আছে, ঠিক আছে। আমরা ধরছি গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ আর একক, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাবো, এখান থেকে মানগুলো বসালেই পেয়ে যাবো প্রত্যেকটা। তাহলে কি কি মান নির্ণয় করবো আমরা, অতএব S = হয়ে যাবে 4 পাই r স্কোয়ার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর V = পাই, আচ্ছা 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব, ঠিক আছে। এবার কি চেয়েছে, অতএব S³/v² এর মান, অতএব S³/v² সমান কি হয়ে যাচ্ছে, S³/v², তাহলে এইটার কিউব 4 পাই r স্কোয়ার তার কিউব 4/3 পাই r কিউব তার স্কোয়ার। তাহলে এইটা 4 4 4 16 4 16 64, 4 পাই কিউব r⁶ হয়ে যাবে, দেখে নাও। আর এটা 4 4 16 হয়ে যাবে বাই 9, 9টা উল্টে গিয়ে ওপরে চলে যাচ্ছে, 9 হয়ে গেল। এটা স্কোয়ার করলে 3 স্কোয়ার 9, এখানে নিচে 9 সেটা উল্টে গিয়ে ওপরে চলে যাবে, ইন্টু এটা পাই স্কোয়ার ইন্টু r³ স্কোয়ার r⁶, r⁶ কেটে গেল, এইখানে 4 16 64 হয়ে গেল, আর পাই কিউব আছে পাই, তাহলে একটা পাই থেকে যাবে, 4 9 36 পাই। তাহলে অ্যান্সার লিখবে S³/v² এর মান হবে 36 পাই, এটা অ্যান্সার লিখবে, S³/v² এর মান হবে 36 পাই। নেক্সট দেখো 12টা, এই পেজের লাস্ট অঙ্ক দেখো, বলেছে x1 x2 x50 এর গড় x বার
x1 x2 x50 এর গড় x বার। অতএব x বার সমান x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x50/50। তাহলে x1 প্লাস x2 প্লাস x50 সমান 50x বার হয়ে যাচ্ছে, এটা পাচ্ছি আমরা। ঠিক আছে, এবার মান চেয়েছে যে এর মানটা চেয়েছে। অতএব আমরা যদি যে মানগুলো চেয়েছে এইটা যদি নির্ণয় করি যে x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট 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 প্লাস x50 মাইনাস x বার, এর মানটা চেয়েছে। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, এখানে ব্র্যাকেট তুলে দিলে কি পাবো, এর মানটা নির্ণয় করতে হবে। ব্র্যাকেট তুলে দিলে দেখো আমরা এই যে x1 প্লাস x2 থেকে x50গুলো আলাদা নিচ্ছি, এইটা 1 2 ডট ডট করে 50, তার মানে 50টা x বার আছে, তাহলে মাইনাস 50x বার। একটা দুটো এখানে 50 পর্যন্ত আছে, তার মানে 50টা x বার আছে, যোগ করলে 50x বার হবে। ঠিক আছে, আর এইটার মান কত, এইটার মান আমরা নির্ণয় করছি 50x বার। কেটে যাচ্ছে, 0 চলে আসছে, দেখো 0 এসে গেলো। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে যে এটা দেওয়া আছে যে এর মান কত, যে এর মান হবে 0। ঠিক আছে, এর মান হবে 0, এইভাবে তোমরা করবে। বুঝতে পারলে নিশ্চয়। দেখো এর সাথে সাথেই আমাদের পেজ নাম্বার 398 পেজের যে কোশ্চেনটা আছে, কোশ্চেন পেপারটা আছে, সেটা আমাদের সলভ হয়ে গেল। আর আজকের মতো ক্লাস এখানেই স্টপ করছি। 8 নাম্বার ক্লাস, 8টা পেজ আমরা সলভ করে ফেললাম। আমরা আসবো পরবর্তী ক্লাসে 9 নাম্বার পেজ সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।